এই পৃথিবীতে পত্রিকার ব্যবসাই বোধহয় একমাত্র ব্যবসা যেখানে বিক্রি যত বাড়ে, মালিকের লোকসানও তত বাড়ে। এটা কেন? পত্রিকার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা পত্রিকা যেই টাকা খরচ করে ছাপতে হয়, তার চেয়ে কম দামে বিক্রি হয়। ওই দামে আসলে বিক্রি করা যায় না। তার কারণ পত্রিকার যে গ্রাহকের চাহিদা বা যে ধরনের মানুষজন পত্রিকা কেনে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে পত্রিকা কেনার জন্য অত টাকা খরচ করতে চায় না। ফ্রি পেলে আরো ভালো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা পত্রিকা ছাপতে একদম গ্রাহকের ঘর পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ খরচ হয়, সেই খরচটা পত্রিকা বিক্রি করে ওঠানো কোনোভাবেই সম্ভব না। সেইজন্যই পত্রিকা কিংবা গণমাধ্যমের একটা বড় আয়ের উৎস হচ্ছে গিয়ে বিজ্ঞাপন। আর এখানেই মূল সমস্যাটা শুরু। সেটা হচ্ছে যে আমরা যখন বলছি গণমাধ্যমের স্বাধীনতার কথা, এই স্বাধীনতা গণমাধ্যম আসলে কিভাবে পাবে? সেই প্রশ্নটাও আমাদেরকে করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা মানে কিন্তু শুধুমাত্র এইটুকুই স্বাধীনতা না যে সে তার মতন করে তার ইচ্ছা যেটা সে ভালো মনে করে বা যেটা বলতে পারার সেটা বলতে পারে। সব ক্ষেত্রে এইটুকুই স্বাধীনতা না। স্বাধীনতার আরো কিছু বাহ্যিক জায়গা আছে। তার মধ্যে একটা জায়গা হচ্ছে গিয়ে তার এই বিজ্ঞাপন পাওয়া বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকা। এই অর্থনৈতিক স্বাবলম্বিতাটা নির্ভর করে হচ্ছে বিজ্ঞাপনদাতাদের উপরে। তার মানে কোনো কারণে যদি বিজ্ঞাপনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু গণমাধ্যমের ভয়েস বা ভোকাল বা কণ্ঠস্বর তাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব, করা যায়। এবং সেটা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি, বাংলাদেশে এমন অনেক গণমাধ্যম আছে, যে গণমাধ্যমগুলো আ নানানভাবে বিভিন্ন সময়ে নিপীড়নের শিকার হয়েছে। সেটা কেমন? যেমন সরকার পক্ষের কোনো একটা বিশেষ কারণে কোনো একটা খবর পছন্দ হয়নি। সরকারের বিভিন্ন এজেন্সি, গোয়েন্দা সংস্থা বলা যায়, তারা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ফোন করে বলেছে যে, "অমুক পত্রিকাতে আপনাদের কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না।" কেন? কারণ আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো না। এই প্রেক্ষিতে বাংলাদেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়ে গেছে। তার মানে ওই পত্রিকার বা ওই গণমাধ্যমের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এরকমও করা হয়েছে। আবার এটা একটা গেল। এর বাইরেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে পত্রিকায় যারা বিনিয়োগ করে, তারা তো ব্যবসায়ী। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নিরাপত্তার খাতিরে চিন্তা করে গণমাধ্যমে বিনিয়োগ করেন। এটা বাংলাদেশের একটা পুরনো কালচার। সেই দিক থেকেও যদি চিন্তা করি, দেখা যায় যে গণমাধ্যমগুলো আসলে লাভজনক কখনোই হয় না। মালিকের ভর্তুকি নিয়ে ওই পত্রিকা বা ওই গণমাধ্যমগুলো চলতে থাকে। টেলিভিশনের ক্ষেত্রেও এটা সত্যি। চলতে একসময় দেখা যায় যে ওই গণমাধ্যম মালিকের কথা ছাড়া এবং মালিকের পছন্দের লোকজনের কথা ছাড়া আর কোন কথা বলতে পারে না। তাহলে স্বাধীনতাটা আসলে গণমাধ্যমের যদি চিন্তা করি সেটা কি শুধুমাত্র এই এইভাবে চিন্তা করলে হবে যে সে আসলে নিরপেক্ষভাবে কোন কথা বলতে পারবে বা সে নিজের মতন করে তার সম্পাদকীয় আ নীতি প্রণয়ন করতে পারবে। তা তো না। তার তো অর্থনৈতিক স্বাধীনতাটাও দরকার। তার একই সঙ্গে স্বাবলম্বিতা দরকার। আমাদের দেশে দেখা যায় যে সাংবাদিকতা এমন একটা পেশা, যেই পেশায় যারা আসে তারা এটা মেনে নিয়েই আসেন যে তাদের জীবনে অর্থনৈতিক আ সচ্ছলতা একটা একটা অতিপ্রাকৃত ব্যাপার হয়ে দাঁড়াবে। বাংলাদেশে এমনও আছে যে গণমাধ্যমের কর্মীকে বলা হয়েছে একটা মাস্টার্স পাস ছেলে বা মেয়ে তাকে পত্রিকাতে নিয়োগ দেওয়ার পরে বা গণমাধ্যমে নিয়োগ দেওয়ার পরে ৳৮,000-১০,000 বেতন দিয়ে বলা হয়েছে, "করে কেটে খাও।" এই করে কেটে খাও কথাটার মানে কি আমরা জানি। যে বিভিন্ন জায়গায় যেতে হবে, অমুকের বিরুদ্ধে সংবাদ করতে হবে, না করলে বা পড়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে কিছু টাকা আদায় করতে হবে। এই জিনিসও বাংলাদেশে চলে বা চলেছে। বাংলাদেশে এমনও হয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রবৃদ্ধির স্বার্থে ওই গণমাধ্যমের জেলা প্রতিনিধিদেরকে লিখিত আদেশে বলেছেন যে, "এই মাসে জেলা প্রতিনিধিদেরকে এত পরিমাণে ওই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে হবে অথবা এত টাকার বিজ্ঞাপন আনতে হবে।" এটা তো একটা সাংবাদিকের কাজ না। যখন এই ধরনের আদেশ নির্দেশ এই সাংবাদিকের কাছে যাচ্ছে, সে আসলে করবে কি? সে কি সেলসম্যান এর কাজটা করবে? নাকি সাংবাদিকতার কাজ করবে? এটা তো একটা বড় প্রশ্ন। তাহলে এই যে আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, সেই স্বাধীনতার বাহ্যিক এবং অন্তর্গত ২ টা বিষয়কে আমাদের দেখতে হবে। আচ্ছা, এইটুকু গেল। তারপরে আসি গণমাধ্যমের আ সার্বিক যে অবস্থা, সেটা নিয়ে কথা বলি। এই যে বাংলাদেশের মানুষ এক ধরনের বা বাংলাদেশের মানুষের সঙ্গে গণমাধ্যমের সম্পর্কটা কি? সেটা একটু বিশ্লেষণ করি। এক কথায় যদি বলি এই সম্পর্কটা আসলে অবিশ্বাসের। বাংলাদেশে এমন কোনো গণমাধ্যম নেই বা এমন কোনো সাংবাদিককে পাওয়া যাবে না যিনি প্রশ্নের ঊর্ধ্বে, যার পেশাদারিত্ব প্রশ্নের ঊর্ধ্বে। এর একটা ভূমিকা বা এটা পুরোটা সাংবাদিকদের দোষ সেটাও বলা যাবে না। দোষ দর্শক, পাঠক যারা এই
গণমাধ্যমগুলোকে সাবস্ক্রাইব করেন তাদেরও আছে। সেটা কেমন? যে এই মানুষগুলো সবসময় চিন্তা করেন তাদের পক্ষে যেই খবরটা যাচ্ছে বা তাদের পক্ষে যেই খবরটা পরিবেশন করা হচ্ছে, যেই সাংবাদিক ওই খবর পরিবেশন করছেন, যেই সাংবাদিক তাদের পক্ষে কথা বলছেন, সেই সৎসাংবাদিক। অর্থাৎ তার বিরুদ্ধ মত, তার বিপক্ষ মতের দিকে সংবাদটা গেলেই এটা আর নিরপেক্ষ নয়। এবং সেদিক থেকে বাংলাদেশের মানুষ সাংবাদিকদের অবিশ্বাস করে। এটাতে সন্দেহ করার কোনো জায়গা নেই। বাংলাদেশে আ প্রশ্নের ঊর্ধ্বে কিংবা বাংলাদেশে আ সর্বজন আ মানে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্যতা আছে এমন কোনো সংবাদ মাধ্যম কিংবা এমন কোনো সাংবাদিক নেই। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিকতার পুরো বিষয়টাই তো বিশ্বাসে, আস্থার। এখানে একজন সাংবাদিক নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটা ঘটনাকে তুলে ধরবেন। তিনি প্রশ্ন করবেন, তিনি বিশ্লেষণ করবেন, তিনি কোনো পক্ষ নেবেন না। এটাই হওয়ার কথা। এখন ঘটনাটা যেদিকে যাবে, যাবে। তার জন্য কি আমরা সাংবাদিককে বলব যে সাংবাদিক নিরপেক্ষ কিংবা নিরপেক্ষ না? এটা কি আমরা বলতে পারি? কিন্তু আমরা তো বলছি। তখন ওই মানুষটা বাধ্য হয়ে সংবাদ পরিবেশনের স্বার্থেই যাতে তার গ্রাহক গোষ্ঠী বা তার পাঠক গোষ্ঠী বা তার দর্শক যাতে চলে না যায় তাকে ছেড়ে, সেইজন্য কোনো একটা পক্ষ নিতে বাধ্য হচ্ছে। আমরাও এইভাবে ভাবছি কি? ভাবার প্রয়োজন বোধ করছি কি? আবার উল্টোটাও আছে। সাংবাদিকরা যেচে পড়ে নিজের তাগিদেই দেখা গেছে কোনো একটা পক্ষ নিয়ে বসে আছে। সেটাও ঘটছে, ঘটেনি যে তা না। এখন এই যে আমরা একটা পরিস্থিতি তৈরি করেছি যেখানে ২ পক্ষই একজন আরেকজনকে বিশ্বাস করে না বা তাদের সম্পর্কটা অনাস্থার, অথচ হওয়ার কথা ছিল বিপরীত। এর সমাধান ঠিক। সমাধানের জায়গাটা হচ্ছে এরকম, সাংবাদিকতায় পেশাদারিত্ব আনতেই হবে। এর কোনো বিকল্প নেই। সাংবাদিকতায় নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা থাকতে হবে, এরও কোনো বিকল্প না। পাশাপাশি সাংবাদিক বা গণমাধ্যমের যে আর্থিক সচ্ছলতা কিংবা তার যে স্বাবলম্বিতা সেটাও নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে করা যাবে? যদি বাণিজ্যিক শিল্পগোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে একটা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যদি বাজারে আসে, তাহলে তার কিছু নীতিমালা থাকতে হবে। যে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমে কতটুকু প্রভাব রাখতে পারবে বা পারবে না। সেটার একটা লিখিত প্রস্তাবনা থাকতে হবে। দ্বিতীয়ত, সেই বিশ্বাসের জায়গাও যদি না হয় বা না পারা যায়, তাহলে পাবলিক ট্রাস্ট অর্থাৎ জনগণের অর্থে এরকমভাবে প্রতিষ্ঠান করতে হবে যে প্রতিষ্ঠানের আদতে কোনো মালিকানা থাকবে না জনগণ ছাড়া। অর্থাৎ জনগণই হবে ওই গণমাধ্যমের নিয়ন্তা। সেই ক্ষেত্রে তার স্বাবলম্বিতা এবং তার অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করার একটা উপায় তৈরি হতে পারে। এর বাইরে আর কি করা যেতে পারে? এর বাইরে আমাদের বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো যেতে পারে। সেটা একটা ব্যবস্থা অবশ্যই হওয়া সম্ভব। যেমন আমাদের আ যদি হিসাব করি, এই মুহূর্তে অন্তত ৪০ টা টেলিভিশন চ্যানেল আছে। সেই টেলিভিশন চ্যানেলগুলোতে কি দেখানো হয় আমরা হয়তো জানিও না। আমাদের বেশিরভাগেরই খবরের উৎস হচ্ছে Facebook বা YouTube। দেখা যাচ্ছে এই মেইনস্ট্রিম গণমাধ্যমগুলো Facebook এবং YouTube এর জন্য আলাদাভাবে তাদের সংবাদটাকে তৈরি করে। সেই সংবাদের কিছু হয় ক্লিক বেইটিং। সেটা এরকম যে শিরোনামটা দেখে বোঝা যাবে না আসলে ভেতরে খবরটা কি বা শিরোনামটা এমনই আঁতকে ওঠার মতন এমনই আতঙ্কজনক যে ওইটা দেখে আপনাকে ক্লিক করতে হবে। এবং সেটাও করা হচ্ছে কিন্তু এই গ্রাহককে টানার জন্য বা দর্শককে টানার জন্য বা এই সংবাদ যারা দেখবেন বা শুনবেন তাদেরকে টানার জন্য। সেটাও তো ঠিক কিন্তু তারা তো করতে বাধ্য হচ্ছে। তাহলে ঢেলে সাজাম এই যে যেই পত্রিকা বা যেই গণমাধ্যম বা যেই টেলিভিশন চ্যানেলের কথা আমরা বলছি, তাদেরকে ঢেলে সাজানো, তাদেরকে বলতে পারা যে হ্যাঁ, আমি এইটা দেখতে চাই, এইটা শুনতে চাই, এটা শুনতে চাই না। এরকমভাবে শুনতে চাই না। সেই মধ্যম গ্রাউন্ডটা তৈরি করা, সেই মিডল গ্রাউন্ডটা তৈরি করা যেখানে গণমাধ্যম এবং তার গ্রাহক, দর্শক, পাঠক একটা জায়গায় এসে বলবেন, ঠিক আছে, এইভাবে হওয়া উচিত। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখন প্রশ্ন আসে, তখন একটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমাদের প্রায়ই ভুল হয়ে যায়। সেটা হচ্ছে যে পৃথিবীতে যতবার ফ্যাসিজম বা একনায়কতন্ত্র কায়েম হয়েছে, ১ম আঘাতটা এসছে কিন্তু গণমাধ্যমের উপরে। এই কথাটা ভুললে চলবে না। ক্ষমতা প্রশ্ন পছন্দ করে না। ক্ষমতা সবসময় চায় তাকে কেউ প্রশ্নবিদ্ধ না করুক, প্রশ্ন না করে। সেটা যেই ক্ষমতাই হোক, সেই ক্ষমতার পেছনে যত ভালো মানুষই থাক, তাতে কিচ্ছু আসে যায় না। সে সবসময় এটাই চাইবে যে তাকে প্রশ্ন করা না তা। আমাদের দায়িত্ব হচ্ছে প্রশ্ন করার জায়গাটা উন্মুক্ত রাখা। সেই প্রশ্ন পেশাদার প্রশ্ন হতে পারে, সেই প্রশ্ন উদ্দেশ্যপূর্ণ হতে পারে, সেই প্রশ্ন এমনও হতে পারে যে আসলে ওটা কোনো প্রশ্নই না, ওটা একটা অযৌক্তিক প্রশ্ন। কিন্তু তারপরে প্রশ্ন করার জায়গাটা খোলা রাখতেই হবে। কারণ
একটা প্রশ্নহীন সমাজ অযৌক্তিক কিংবা উদ্দেশ্যপূর্ণ প্রশ্নের সমাজের চাইতে খারাপ। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে।